100-200 আর্মির জওয়ানকে ওই কটা বাস খোলার জন্য নামতে হবে? এটা কি ধরনের আচরণ? শ্রমিক ভট্টাচার্যর, মোদিজির, অমিত শাহজির, বিরোধী দলনেতার ছবি এখনো কত রাস্তায় পাবেন। তাহলে কি সেটা কলকাতা পৌরসভা সেগুলোর জন্য কলকাতা পুলিশ নামিয়ে সেগুলোকে পরিষ্কার করাটা কি খুব সমনীয় হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি 50টা ভোট থাকে তাহলে হুমায়ুন কবিরকে দিকে 40টা আছে। ডায়াসার কটা বাঁশ বাঁধা ছিল, সেখানে রবিবারে প্রোগ্রাম হয়েছিল, তারপরে চেয়ার সরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে টেন্টটা ছিল, তারপলিন টাঙানো ছিল আর বাঁশ কাঠ বাঁধা ছিল। সেই কাঠামোটাকে ভাঙার জন্য বা তুলে দেওয়ার জন্য কি এত শক্তি প্রয়োগের কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না। সর্বশক্তি দিয়ে দেশের সম্মান বা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা যাদের কাজ, তারা একটা সামান্য 4টে লেবার দিয়ে যে টেন্ট খুলে দেওয়া যায়। আরও তো আমার 19টা তৃণমূলের বিধায়ক আছে মুর্শিদাবাদ জেলায়। কেউ বলুক তো যে আমার নিজস্ব 10% ভোট আছে, কিন্তু আমি হুমায়ুন কবির বলছি, এর আগে প্রমাণও করে দিচ্ছি যে শতকরা 30টা ভোট হুমায়ুন কবির নিজেই ক্যারি করতে পারে। কখনো দলের শোকজ, আবার কখনো বা কেন্দ্রীয় নেতৃত্বের ধমক, কোনো কিছুই বাদ যায়নি যেই নেতার। তিনি হলেন একেবারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির। দাদা, বাংলা হান্টে আপনাকে অনেক স্বাগত। আজ বাংলা হান্টের মুখোমুখি হুমায়ুন কবির। আজকে আপনার কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখবো, তবে প্রথমেই যে বিষয়টা প্রশ্ন করব যে গতকালই আমরা যেটা দেখলাম যে সেনারা আপনাদের দলের যেই মঞ্চটি বাংলা ভাষাভাষীদের নিয়ে বা পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি করেছিল, সেই মঞ্চটি না জানিয়ে, আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনটাই দাবি যে না জানিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং তার জন্য সেই প্রতিবাদে ব্লকে ব্লকে মিটিং করা হবে। সেই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? দেখুন, যার যেটা অধিকারের মধ্যে পড়ে বা আর্মির জায়গায় যেটা টেন্ট বেঁধে যেটা আন্দোলন করার জন্য যে পারমিশন এবং তার জন্য বিনিময়ে যে টাকা জমা দেওয়া হয়েছিল তার রসিদ এবং প্রমাণ রয়েছে। আর্মি এত তৎপরতা দেখিয়ে তাদের 30-31 স্যাটারডে এবং সানডে দুটো ডেটে আন্দোলনের জন্য টেন্ট ছিল। তো মন্ডেতে কোনো আন্দোলনের ডেট তারিখ ছিল না, কিন্তু তারা ওই ট্রেনটাকে আর্মিরা, আমাদের মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য, যদি তাদের জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা পদক্ষেপ করে তাহলে লালবাজারে পুলিশের কাছে বললেই আমার মনে হয় ভালো হতো, বা দলীয় সর্বোচ্চ নেতৃত্বকেও তারা বলতে। কালকে ঘটনার পর তো সেনা বিবৃতি দেওয়া হয়েছে সেনার তরফে যে বারবার সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল সেই মঞ্চে সেখানে জানানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পুলিশদেরকেও জানানো হয়েছে, কিন্তু তারা কোনো কিছু করে। তার জন্য কি 150-200 আর্মির জওয়ানকে ওই কটা বাস খোলার জন্য নামতে হবে? এটা কি ধরনের আচরণ? যদি সেন্ট্রাল আর্মির তাদের যা কাজ সেটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের বর্ডারগুলোকে রক্ষা করা, দেশের সর্বশক্তি দিয়ে দেশের সম্মান বা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা যাদের কাজ, তারা একটা সামান্য 4টে লেবার দিয়ে যে টেন্ট খুলে দেওয়া যায়, সেটা তো একটা টাইম দিয়ে হুইপ দিলেই বা চিঠি দিয়ে বললেই তো আমার মনে হয় সেখান থেকে। না, আপনি তো যখন নিজেই বলছেন যে শনি রবিবার সেখানে বলা ছিল, কিন্তু যেটা সোমবারে তারা তো পরে ভেঙেছে সোমবারে ভেঙেছে। এরকম কত প্রোগ্রামের বিজেপির ফ্লেক্স দিয়ে অমিত শাহজির, মোদিজির, ওই শ্রমিক ভট্টাচার্যর ফ্লেক্স কতগুলো রাস্তাতে টাঙানো আছে। আপনি দেখুন তো যে তারা একদিনের কর্মসূচিতে বা স্বাগতম দেখানো, এয়ারপোর্ট থেকে যখন কোনো ভিভিআইপিরা আসেন তাদের স্বাগত জানিয়ে আপনি গোটা কলকাতার এয়ারপোর্ট থেকে রাস্তাগুলো লক্ষ্য করুন তো, শ্রমিক ভট্টাচার্যর, মোদিজির, অমিত শাহজির,
বিরোধী দলনেতার ছবি এখনও কত রাস্তায় পাবেন, তাহলে কি সেটা কলকাতা পৌরসভা সেগুলোর জন্য কলকাতা পুলিশ নামিয়ে সেগুলোকে পরিষ্কার করাটা কি খুব শুভনীয় হবে? না, এটা তো গেল রাজনীতির কথায় চলে যাচ্ছে, কিন্তু সেনা আমরা তো জানি মানে সেনা তো সেই অর্থে কাজ করে না রাজনীতির প্রেক্ষাপটে। কিন্তু আপনাদের দলনেত্রী কাল এমনটাই বলেছেন যে বিজেপি সেনাকে ব্যবহার করছে, এটা কি আপনি মানেন? সেরকম প্রাথমিকভাবে মনে হচ্ছে, তা না হলে একটা ট্রেন যেখানে শুধু ডায়াস আর কটা বাস বাঁধা ছিল, সেখানে রবিবারে প্রোগ্রাম হয়েছিল, তারপরে চেয়ার সরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ট্রেনটা ছিল, তারপলিন টাঙানো ছিল আর বাঁশ কাঠ বাঁধা ছিল, সেই কাঠামোটাকে ভাঙার জন্য বা তুলে দেওয়ার জন্য কি এত শক্তি প্রয়োগের কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না। আচ্ছা, আজকে শওকতমূলক, কালকে যেরকম আপনাদের দলনেত্রী যেমনটা বলেছিলেন যে ব্লকে ব্লকে এই নিয়ে প্রতিবাদ হবে, আজকে শওকত মোল্লাও সেখানে এই প্রতিবাদ মিছিল করেছেন, তো আপনার ব্লকে কি এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, সব জায়গাতেই হচ্ছে। নেত্রীর নির্দেশ, কাজে নেত্রীর যে কর্মসূচি ঘোষণা করেছেন, 2টো থেকে বলেছে বৃষ্টি বাদলার দিন, কেউ হয়তো 1 ঘন্টা আগে পিছু বিভিন্ন জায়গায় এটাকে সোচ্চার হওয়া যাবে। আগামী দিনে যার যা এখতিয়ারের বাইরে গিয়ে এখতিয়ার বহির্ভূত কেউ যাতে কোনো কাজ না করে, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আপনি কিছুদিন আগেই বলেছিলেন যে নতুন দল করবেন, তো এখনো কি সেই বিশ্বাসটাই আপনার মধ্যে রয়েছে যে এখনো নতুন দল করবেন, নাকি আবার তৃণমূলের ওপর আস্থা ফিরে এসেছে? সেটা ভবিষ্যৎ কথা বলবে। আমি এই মুহূর্তে যে কথা 2 মাস আগে বলেছি, 3 মাস আগে বলেছি, সেই কথার পুনরাবৃত্তি বা রিপিট আমি এখন করছি না। ভবিষ্যৎ রাজনৈতিক ব্যক্তি আমার কি পদক্ষেপ করা উচিত বা কি পদক্ষেপ করব, এত আগাম আপনাদের ওপেন ফোরামে বা মিডিয়ার অন ক্যামেরায় বলবো না। তার মানে কি বরফ গললো, এটা একটু ভাবাই যায়? সেটা আপনাদের মতো করে আপনারা কি বলবেন, মানুষ কিভাবে সেটাকে নেবে বা আপনাদের এই প্রচারটা কিভাবে মানুষ গ্রহণ করবে, ওটা মানুষের উপরে ছেড়ে বা দেওয়া। দলের থেকে কি কোনো প্রেশার এসেছিল এই কথাটা বলার পর? পেশার আসার প্রশ্ন নেই, যেহেতু দলের বিধায়ক, দলের সর্বোচ্চ নেত্রী নেতা, তারা বলে দলকে শৃঙ্খলার প্রশ্নে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না দল। শৃঙ্খলা সবারই জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। তাই ওপেন ফোরামে না বলতে তেনারা বলেছেন। আমি তাই ইদানিং দল কোনো জায়গায় কোনো অস্বস্তির মধ্যে আসুক বা দল কোনো বিড়ম্বনার সম্মুখীন হোক, এটা চাই না বলেই এখন এই সমস্ত অ্যাভয়েড করে চলছে। সামনেই যেহেতু বিধানসভা ভোট 2026, আর বেশি দিন বাকি নেই, পুজো এবং পুজোর পরেই ভোটের দামামা প্রায় বেজে যাবে, তো মানে আপনি যেহেতু বললেন নতুন দল করার এখনই ভাবছেন না, সময় বলবে, পরিস্থিতি বলবে, তার মানে কি আপনি ওয়েট করে রয়েছেন যে টিকিট ঘোষণা বা সেই আভাসের জন্য, মানে টিকিট না পেলে তাহলে দল করবেন? বললাম তো, এত আগাম আমি গণৎকারের মতো আমি আগাম কোনো ভবিষ্যৎবাণী করব না। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতন, হার জিত, সমস্যা, আবার উৎসব, আনন্দ, সব কিছুই আমি ভোগ করেছি। যেমন সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে পরাজয়ের মুখে পড়েছি, লাঞ্ছনা সহ্য করেছি, মিথ্যা মামলায় জেল খেটেছি, সবই আমার অভিজ্ঞতাই রয়েছে। আচ্ছা, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও একজন মুসলিম কমিউনিটিকে বিলং করেন এবং আপনিও একজন মুসলিম কমিউনিটির বিধায়ক, তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, মানে এতদিন যেটা আমরা জানতাম কি যে তৃণমূল কংগ্রেসের হাতে আপনাদের যেই ভোটটা মুসলিম কমিউনিটি সেটা পুরোটাই রয়েছে, কিন্তু ইদানিংকালে নওশাদও দাবি করছে যেটা যে মুসলিম সম্প্রদায়ের কেউই আর মুখ্যমন্ত্রীর উপর ভরসা করছেন, এবং আপনার মুখেও সেভাবে শোনা গিয়েছিল বঞ্চনার কথা। কি বলবে, মানে এখনো কি সেই জায়গাটাই রয়েছে, না কিছুটাও হলেও মানে প্রলেপ পড়েছে সেই জায়গায়? নওশাদ সিদ্দিকী আমার ছেলের বয়সে, আমার ছেলের বয়স 32 পার করে 33-এ পড়েছে, তো ওরও বয়স ওরকম। ও বিধায়ক হয়েছে, মানুষ আশীর্বাদ করেছে, দোয়া করেছে, ভাঙনের মানুষ তাকে নির্বাচিত করেছে, সে তার মতো রাজনীতি করছে। এ নিয়ে আমি নওশাদের সম্বন্ধে কোনো সার্টিফিকেটও দেব না,
তেমনি নওশাদের কোনো বিরুদ্ধে কোনো আলটপকা কোনো মন্তব্য না, মানে নওশাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মানে উনি যেটা বলেছে মুসলিম কমিউনিটির লোকেরা নেই, এবং আপনিও বলেছিলেন না অনেকটা সরে আসছে, মানে সেই কথাটা অনেকটা এক হয়ে যাচ্ছে। তাহলে কি বলবেন সেই বিষয়টা? নওশাদের মতো করে বলছে। আমি যেহেতু এখনো তৃণমূলের বিধায়ক, তৃণমূলে রয়েছি, আমি তৃণমূলকে শক্তিশালী রাখার আগামী দিনে চেষ্টা করব। নওশাদের দিকটা দেখবে, আর ভবিষ্যৎ কথা বলবে, ভোটের রেজাল্ট কথা বলবে যে নওশাদ কতটুকু পরিণত রাজনীতিবিদ হয়েছে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে আমাদের বিগত দিনের যে ভোট ব্যাংক সেটা ধরে রাখতে পেরেছি, সেটা ভবিষ্যতে। আপনি কি এখন আবার আপনার এলাকায় আবার মুসলিমদের এক যোগে তৃণমূলের সঙ্গে থাকার কথা বলছেন বা এরকম সংগঠন করছেন? মুসলিমরা মূলত মুর্শিদাবাদ জেলায় 72% মুসলিম মেজরিটি জেলা। যে জেলাতে 22টা বিধানসভা সিটের মধ্যে 18টার কাছাকাছি সিট মুসলিম ডমিনেট, মানে মুসলিম মেজরিটি সিট। সেই সিটগুলোতে ভোটের নিরিখে যদি বলেন তাহলে আমি গর্ব করে বলতে পারি যে সেই মুসলিম যে আমজনতা যারা ভোট দেওয়ার আগে তারা যে 7 দিন 10 দিন ধরে যে নিজেরা কাকে ভোট দেব, কোন পার্টিকে দেব, কোন ব্যক্তিকে দেব, এইসবের মধ্যে যে আলোচনার মধ্যে থাকে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় একসময় অধীর রঞ্জন চৌধুরীর গ্রহণযোগ্যতা গোটা জেলায় মুসলিম হিন্দু সর্বজনীনভাবে তার গ্রহণযোগ্যতা ছিল। আজকের দিনে সেই অধীর চৌধুরী আপনারা জানেন 2024-এর লোকসভায় হেরে গেছে। এখন মুর্শিদাবাদ জেলায় ভোটারদের কাছে হুমায়ুন কবিরের একটা গ্রহণযোগ্যতা আগে যা ছিল তার 10 গুণ বেড়েছে। কাজেই ভবিষ্যৎ কি হবে, কি বলবো, কার আচরণের জন্য কার বিরোধিতা করব না কার আচরণের জন্য তাকে পুনরায়। যে আপনি এখানে বললেন, এখানে আমি বলতে চাই যে আপনি যে বলছেন আপনার এখন মানে ইয়েটা মানে যোগ্যতাটা মানে ওখানে অনেক বেড়েছে, সেক্ষেত্রে কি অধীর রঞ্জন চৌধুরী পিছু হটেছে তার জন্যই আপনি এন্ট্রি নিলেন, এরকম একটা বিষয় আছে কি? অধীর রঞ্জন চৌধুরীর যে গ্রহণযোগ্যতাটা ছিল সেই গ্রহণযোগ্যতাটা তো সে গর্ব করে 2024-এও তাদের কংগ্রেস হাইকমান্ডের কাছে দিল্লিতে বলে এসেছিল যে ওকে কেউ হারাতে পারবে না, ও অনায়াসে জিতবে। এবং 13ই মে যেদিন ওর ভোট পোল হয়েছিল, 17ই মে কলকাতা হয়ে দিল্লি গেছিল, তখন কলকাতাতেও আপনাদের মতন অনেক সাংবাদিকদের সামনে গর্ব করে বলেছিল আমি ভোটে জিতে গেছি, 4 জুন মিলিয়ে নেবেন। তো কি মিলেছে আপনারা জানেন। আর আমি 1 বছর আগে এআইসিসির একজন ভারপ্রাপ্ত নেতা, ওয়েস্ট বেঙ্গলের তামিলনাড়ুর লোক, সে এআইসিসির সিডব্লিউসির মেম্বার, জেনারেল সেক্রেটারি, তার সামনে 1 বছর আগে অধীরের ভবিষ্যৎবাণী করে দিয়ে এসেছিলাম যে অধীর চৌধুরী 2024-এর লোকসভায় পরাজয়ের মুখে। 1 বছর আগে বলে দিয়ে এসেছিলাম। ওনার বাসাতে বসে, ওনার পার্লামেন্টের মেম্বার, তিনি সিডব্লিউসির মেম্বার, তিনি তামিলনাড়ুর লোক, তিনার সামনে আমি ওনার বাসাতে ডিনার করতে করতে বলেছিলাম যে আপনাদের দলনেতা বহরমপুরের সাংসদ ডবল হ্যাট্রিক করতে পারবেন। উনি বলছেন যে উনি গ্যারেন্টি দিচ্ছেন। আমার গ্যারেন্টি উনি 5 বার দিয়েছিলেন, 5 বারই জিতেছেন, এবারে 6 বারের বেলায় আর সেই গ্যারেন্টি। আপনি এখানে যখন বললেন যে আপনার গ্রহণযোগ্যতা এখন মুর্শিদাবাদে অনেকটা বেশি, সেক্ষেত্রে আপনি মানে একজন ব্যক্তি নাকি তৃণমূলের এমএলএ, আপনি সেই হিসাবে আপনার গ্রহণযোগ্যতা বেশি মানে কোন? এই যে আপনার যে একটা টুইস্ট রয়েছে যে আপনি একটা সময় বলবে দল করতেও পারেন, সেক্ষেত্রে কি তৃণমূলের দিকে ভোট রয়েছে নাকি আপনার দিকে রয়েছে? বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি 50টা ভোট থাকে তাহলে হুমায়ুন কবিরকে দেখে 40টা আছে। আমি আপনাকে একটু বলছি, আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না। আমি যেমন তৃণমূলের বিধায়ক, আরও তো আমার 19টা তৃণমূলের বিধায়ক আছে মুর্শিদাবাদ জেলায়। কেউ বলুক তো যে আমার নিজস্ব 10% ভোট আছে,
কিন্তু আমি হুমায়ুন কবির বলছি, এর আগে প্রমাণও করে দিচ্ছি যে শতকরা 30টা ভোট হুমায়ুন কবির নিজেই ক্যারি করতে পারে, নিজের মানে যে ফেসটাকেই মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে। মুর্শিদাবাদে একটা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার সেখানে তৃণমূলে যখন তিনি ছিলেন সেখানে তিনি পর্যবেক্ষকও ছিলেন, জানেন আপনি। তো সেক্ষেত্রে তার দাবি যে তৃণমূল এখন 100ও বেরোতে পারবে না, মানে এরকম একটা দাবি, মানে সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এইসব, শুভেন্দুবাবু দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছে, বর্তমানে বিরোধী দলনেতা, তিনি বিজেপির হয়ে সব রকম চেষ্টা করছেন, এটাই স্বাভাবিক। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, তার স্বপ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবসর নেবেন তখন তাকে হয়তো তার সিংহাসনটা বা তার আসনটা তার জন্য বরাদ্দ করবেন। কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছে তখন উনি বুঝে নিয়েছেন যে আমার সেই জায়গাতে কোনো জায়গা থাকবে না, তাই তিনি সেই তার যে চেয়ারের লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তেনার মতো করে চেষ্টা চালান, আমরা আমাদের শক্তি ধরে রাখার জন্য আমাদের মতো করে আমরা চেষ্টা চালাবো। এটাই তো রাজনীতির ময়দান। রাজনীতির ময়দানে লুডু খেলার ছক যেমন হয়, আবার ওপেন ছক্কা মারার ছক হয়। অনেক ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।